আসসালামু আলাইকুম জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। মনোনয়ন নিয়ে তীব্র অন্তর্দ্বন্দ্বে বিএনপি, ৭ জেলার বিক্ষোভে চাপে কেন্দ্র। করাইল বস্তিতে হৃদয়বিদারক অগ্নিকাণ্ড, এক কাপড়ে ঘরহারা শত পরিবার। দারিদ্র্য হ্রাসের গতি থেমে যাচ্ছে, নতুন ঝুঁকিতে 1/3 বাংলাদেশি। বগুড়ায় মর্মান্তিক পারিবারিক ট্র্যাজেডি, 2 শিশুসহ 3 জনের মৃত্যুতে স্তব্ধ গ্রাম। বিএনপির মনোনয়নকে ঘিরে চলমান অন্তকোন্দল এখন একেবারে প্রকাশ্য রূপ নিয়েছে। কেন্দ্র থেকে 237টি আসনের মনোনয়ন ঘোষণার পর থেকেই তৃণমূল পর্যায়ে শুরু হয়েছে বিক্ষোভ, ক্ষোভ আর অসন্তোষ। প্রার্থী পরিবর্তনের দাবিতে ইতোমধ্যে 7টিরও বেশি আসনে নেতাকর্মীরা লাগাতার কর্মসূচি করে যাচ্ছেন। এতে স্পষ্ট হয়েছে দলীয় বিভাজন, যা সামাল দিতে গিয়ে বিব্রত কেন্দ্রীয় নেতৃত্ব। তৃণমূলের অনেক নেতাকর্মী দলের ঐক্যবদ্ধ থাকার আহ্বান আমলে নিচ্ছেন না, তবু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি। মনোনয়ন বঞ্চিতদের পক্ষ নিয়ে তৃণমূলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা একের পর এক প্রতিক্রিয়া জানিয়ে যাচ্ছেন। ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী অবস্থান নিয়ে নানা এলাকায় তারা কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। কেউ বলছেন ত্যাগীদের মূল্যায়ন হয়নি, কেউ অভিযোগ করছেন বহিরাগত কিংবা হাইব্রিড প্রার্থী দেয়া হয়েছে। এমনকি কয়েক জায়গায় বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গে মনোনয়ন প্রাপ্তদের সমর্থকদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। গত 1 মাস ধরে বিভিন্ন জেলায় বিক্ষোভ থেমে নেই। প্রতিদিনই যেন বিক্ষোভের তালিকায় নতুন অঞ্চল যোগ হচ্ছে। কেউ বলছেন দীর্ঘদিন মামলা হামলায় দলীয় মানুষকে পাশে পাননি স্থানীয় কিছু নেতা। কেউ আবার দাবি করছেন বছরের পর বছর ধরে থাকা গ্রুপিং ও অভ্যন্তরীণ মতবিরোধী আজকের এই অস্থিরতার কারণ। এতে বিএনপির নির্বাচনী প্রস্তুতি পিছিয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে, আর প্রতিপক্ষ দলগুলোও সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন অনেকে। তৃণমূলের এমন প্রতিক্রিয়ায় নেতাকর্মীদের ক্ষোভকে স্বাভাবিক হিসেবেই দেখছেন দলের শীর্ষ নেতারা। তাদের মতে যাদের মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ছিল কিন্তু শেষ পর্যন্ত পাননি, তাদের সমর্থকদের মধ্যে কিছুটা প্রতিক্রিয়া থাকতেই পারে। তারা আশা করছেন সময়ের সাথে এই উত্তাপ কমে আসবে। এরই মধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব মাঠের পরিস্থিতি যাচাই বাছাই শুরু করেছে। কোথাও কোথাও সমঝোতার চেষ্টা চলছে, এমনকি কিছু আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন নীতি নির্ধারকরা। মনোনয়ন বঞ্চিত যোগ্য নেতাদের ভবিষ্যতে নানাভাবে মূল্যায়নের আশ্বাসও তারা দিচ্ছেন। তাদের বক্তব্য, মনোনয়ন একজনকে দেয়া হলেও দলের ভেতরে মূল্যায়নের আরও অনেক পথ রয়েছে এবং প্রয়োজনে কয়েকটি আসনে পুনর্বিচারণার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে একই সঙ্গে তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, তফসিল ঘোষণার পর চূড়ান্ত প্রার্থিতা নিশ্চিত হলে যে কোনো ধরনের বিদ্রোহী কর্মকাণ্ড বা বিক্ষুব্ধ আচরণ দলের নিয়ম শৃঙ্খলার আওতায় কঠোরভাবে মোকাবেলা করা হবে। কোরাইল বস্তির ভয়াবহ আগুনে অসংখ্য পরিবার হারিয়েছে তাদের শেষ সম্বল। আগুন ছড়িয়ে পড়ার মুহূর্তে জীবন বাঁচানোর মরিয়া চেষ্টায় ছুটে বেরিয়েছেন বস্তিবাসী। কারোর লক্ষ্য ছিল অসুস্থ মা-বাবা বা সন্তানকে নিরাপদে সরানো, আবার কেউ প্রাণ বাঁচাতে পেরেই ছুটে গেছেন ঘরের ভেতর থেকে যা পারে উদ্ধার করতে। কিন্তু অনেকেই ফিরে পেয়েছেন শুধু ছাই, সবকিছু পুড়ে ছারখার হয়ে যাওয়ার বিবর্ণ বাস্তবতা। কারোর চোখে আতঙ্ক, কারোর কণ্ঠে অসহায়তা। আগুন লাগার পরপরই ধুরাধুরি শব্দে দৌড়ে বাড়ি ফিরেও কেউ আর কিছু রক্ষা করতে পারেননি। এক অসুস্থ মাকে কাঁধে তুলে বাজারের মোড়ে নামিয়ে আবার ঘরমুখো দৌড়, কিন্তু ফিরে এসে দেখেছেন নিজের ঘরটিও আগুনে গিলে খেয়েছে। কোথাও কোথাও 3 সন্তানের খোঁজে পাগলের মতো ছুটে বেড়াতে দেখা গেছে মাকে। চারদিকে শুধু আগুনের লেলিহান শিখা আর মানুষের আর্তনাদ। আগুনের নিচে দগ্ধ হয়ে গেছে বহু বছরের কষ্টে গড়া ঘরবাড়ি। কেউ এক কাপড়েই বের হয়ে এসেছেন, কারোর হাতে আছে শুধু একটি মোবাইল ফোন। কেউ বলেছেন যা ছিল দরকারি, যা তুলতে পেরেছি এইটুকুই, বাকিটা সব আগুনে শেষ। মূল্যবান আসবাব, টিভি, ফ্রিজ, আলমারি যা পারা গেছে টেনে হিচড়ে নিয়ে আশ্রয় নেওয়া হয়েছে আশপাশের খোলা জায়গায়। সেখানেই পরিবার পরিজন নিয়ে আবার নতুন করে শুরু করার প্রস্তুতি। একজন জানান আরও 2 বার আগুন লেগেছিল এলাকায়, তখন কিছুই বাঁচাতে পারেননি। এবার দৌড়ে এসে অন্তত একটি ফ্রিজ বের করতে পেরেছেন। আরেকজন তার শিশুকে বাঁচাতে ছুটে গেছেন একদিকে, পরে ফিরে এসে দেখেছেন ভাই এসে কিছু মালামাল নামাতে সাহায্য করছে। প্রতিটি মুখেই আতঙ্ক, অবিশ্বাস, গভীর ক্ষতির ছাপ। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি এলাকাবাসী নিজেরাই যোগ দিয়েছেন একাত্ম হয়ে। হাতে হাত রেখে পানি ঢালা, আগুন ঠেকানোর চেষ্টা, সবকিছুতেই ছিল তাদের আগ্রহ ও সংগ্রাম। তাদের অনুভব এ যেন জীবনের অভ্যাসে পরিণত হওয়া এক দৈনন্দিন দুর্যোগ। বছরের পর বছর ধরে বস্তিবাসীর জীবনকে এমন ঝুঁকির মুখেই থাকতে হয়। অনেকের ক্ষোভ, বস্তিকে অবহেলা করা হয় সবসময়ই।
কেউ প্রশ্ন তুলেছেন, সরকারি ভবনে আগুন লাগলে হেলিকপ্টার আসে, বিশেষ বাহিনী আসে, কিন্তু আমরা কি মানুষ না? আমরা কি এ দেশের নাগরিক নই? তাদের অভিযোগ, রোহিঙ্গাদেরও নানা নিরাপত্তা ও সুবিধা দেওয়া হয়, অথচ এই দেশের জন্মসূত্রে নাগরিক হওয়া সত্ত্বেও বস্তিবাসী এমন মৌলিক সেবা থেকেও বঞ্চিত। স্থানীয়দের অনেকেই বলছেন, এলাকা জুড়ে সিলিন্ডার ব্যবহার নিয়ন্ত্রণ করে অন্য ব্যবস্থা করলে আগুনের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তারা চায় পূর্ণ নাগরিক অধিকার, নিরাপদ জীবন আর বারবার এমন অনিশ্চয়তার মধ্যে বাস করার অবসান। গত এক দশকে বাংলাদেশে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমলেও ২০১৬ সালের পর থেকে সেই অগ্রগতির গতি স্পষ্টভাবে ধীর হয়ে এসেছে, এমনই বিশ্লেষণ তুলে ধরেছে বিশ্বব্যাংক। তাদের সর্বশেষ প্রতিবেদনে বলা হচ্ছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও এই প্রবৃদ্ধি টেকসই নয়, বরং দুর্বল অর্থনৈতিক কাঠামো এবং সামষ্টিক ব্যবস্থাপনার নানা ত্রুটির কারণে যে কোনো ঝড়ঝাপটায় দেশের ১/৩ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে নারী ও তরুণরা ভুগছেন সবচেয়ে বেশি, কারণ কর্মসংস্থান ও আয়ের স্থিতিশীলতা নেই তাদের জীবনে। গত দশকে পদ্মা সেতু, মেট্রো রেল সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের কারণে দেশ জুড়ে উন্নয়নের একটি বৃহৎ চিত্র তৈরি হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি সেই গতি বহু মানুষকে দারিদ্র্যসীমা অতিক্রমে সহায়তা করেছে, কিন্তু বিশ্বব্যাংকের মতে এই উন্নয়ন দীর্ঘমেয়াদী টিকবে কিনা সেই প্রশ্ন এখন আরও বড় হয়ে দেখা দিচ্ছে। ২০১০ থেকে ২০২২ এই সময়ের মধ্যে দারিদ্র্য কমেছে ঠিকই, তবে ২০১৬ সালের পর সেই হ্রাসের গতি অনেকটা থমকে গেছে। বিশ্লেষণে দেখা যায়, অর্থনৈতিক মন্দা, ব্যবস্থাপনার দুর্বলতা আর কাঠামোগত বৈষম্য এই তিনের প্রভাবে দারিদ্র্য ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। বর্তমানে দেশের বিপুল জনগোষ্ঠী সামান্য আঘাতেই দারিদ্র্য সীমার নিচে নেমে যেতে সক্ষম। বিশেষ করে নারীর অবস্থা আরও কঠিন, প্রতি ৫ জন নারীর মধ্যে একজন কর্মহীন। তা সত্ত্বেও শহরের তুলনায় গ্রামে দারিদ্র্য কমার হার বেশি। শিল্পাঞ্চল পুরোপুরি বিকশিত না হলেও গ্রামীণ কর্মসংস্থান গ্রামীণ মানুষকে কিছুটা সুরক্ষা দিচ্ছে। গবেষকদের মতে আগামীর অর্থনীতির বড় চালিকা শক্তি হবে কৃষি, তাই এই খাতে দক্ষ ব্যবস্থাপনা ও আধুনিকায়নের বিকল্প নেই। এছাড়া তরুণ ও নারীদের বেতন কাঠামো উন্নত করা এবং চাকরি স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে কর্মসংস্থান হারানোর সঙ্গে সঙ্গে মানুষ যাতে আবার দারিদ্র্যের ফাঁদে না পড়ে সেই নিশ্চয়তা দিতে হবে। অন্যদিকে উৎপাদনমুখী খাতের বদলে কম উৎপাদনমুখী খাতে কর্মসংস্থান বাড়ায় প্রবৃদ্ধিটাও দেখাচ্ছে কাগজে, বাস্তবে নয়। অর্থনীতিবিদদের দাবি, ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত যে প্রবৃদ্ধি পাওয়া গিয়েছিল সেটি ছিল আগের উন্নয়নের ধারা, কিন্তু পরবর্তী সময় দুর্নীতি, অদক্ষতা আর নীতিগত অসঙ্গতির কারণে সেই গতি ভেঙে পড়ে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক জরিপ বলছে, ২০২৫ সালের মধ্যে দেশে প্রায় ২,১০,০০,০০০ মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করবে বলে ধারণা করা হচ্ছে। তাই পরিস্থিতি সামাল দিতে জরুরি হয়ে উঠেছে জলবায়ু সহনশীল, অন্তর্ভুক্তিমূলক এবং সমতাভিত্তিক অর্থনীতিতে রূপান্তর। একই সঙ্গে উৎপাদনমুখী নতুন কর্মসংস্থান তৈরি করাই হতে পারে দারিদ্র্য হ্রাসের সবচেয়ে কার্যকর পথ। বগুড়ার শাহজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা। সকালে রান্না করে 2 সন্তান ও স্বামীকে খাবার দিয়েছিলেন সাদিয়া মুস্তারিন। সবার সঙ্গে স্বাভাবিকভাবেই নাস্তা শেষে স্বামী শাহাদাত হোসেন কাজল বাইরে বেরিয়ে যান, কিন্তু তার মাত্র 1 ঘণ্টার মধ্যেই ঘটে অপ্রত্যাশিত এক মর্মান্তিক ঘটনা, যা কোনোভাবেই কল্পনা করা যায় না। স্বামী বাড়ি ফিরে দেখেন সাদিয়ার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকিতে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখা যায় 2 ছোট শিশু নিস্তেজ অবস্থায় বিছানায় পড়ে আছে, আর সাদিয়া নিজেও সেখানে আর জীবিত নন। পরিবারের সদস্যদের কান্না আর আকস্মিক শোকে মুহূর্তেই শোকে নিমজ্জিত হয় পুরো গ্রাম। স্বজন ও প্রতিবেশীদের ভাষ্য, কিছুদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল এই দম্পতির। সেনা সদস্য কাজল মাত্র 2 দিন আগে ছুটিতে বাড়ি ফিরেছিলেন। আগের রাতেও নাকি পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। কেউ বলছেন সাদিয়া ছিলেন অল্প বয়সে বিয়ে করা, ভীষণ চাপের মধ্যে থাকা এক মা, কেউ আবার বলছেন তার মানসিক অবস্থাও কিছুদিন ধরে ভালো ছিল না বলে জানা গেছে। তবে পরিবার ও প্রতিবেশীদের সবারই একটাই প্রশ্ন, এমন ঘটনার পেছনে প্রকৃত কারণ কী? পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরেই এই মর্মান্তিক পরিণতি। 2 সন্তানকে হত্যার পর সাদিয়ার মৃত্যু হয় এমন সম্ভাবনার কথা উল্লেখ করছে তারা।
তবে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। ঘটনার পর সাদিয়ার স্বামী শাহাদাত হোসেন কাজলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে স্ত্রী ও সন্তানের মৃত্যুশোকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় এখনও তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুরো পরিবার এবং এলাকা জুড়ে এখন শোকের ছায়া। কেন এমন ভয়াবহ পরিণতি ঘটল তার উত্তর খুঁজছে সবাই।